প্রথমেই জানিয়ে দিব ইউনুস তারেক মোদির গোপন ডিলের বিস্ফোরণ ক্ষমতায় এসে কেন বদলে গেল বিএনপি, পর্দার আড়ালের ভয়ঙ্কর সত্য ফাঁস। জানিয়ে দিব জনগণের ভোট নাকি সাজানো খেলা, ক্ষমতার আড়ালে কি চলছে, হাসিনার দেখানো পথেই তারেক পতনের গোপন কাউন্টডাউন শুরু। এবং সবশেষে দেখবেন জুলাই সনদে বিএনপির আপত্তি, বিএনপিকে যে বার্তা দিলেন সেনাপ্রধান, এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এটা যেন এক অদ্ভুত গোলক ধাঁধা। বাইরে থেকে দেখলে মনে হয় ঘটনাগুলো বিচ্ছিন্ন, কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, কিছু প্রশাসনিক নীরবতা, কিছু কূটনৈতিক তৎপরতা। কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় সবকিছুই এক অদৃশ্য সুতায় বাঁধা। বাংলাদেশের রাজনীতি এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দৃশ্যমান ঘটনার চেয়ে অদৃশ্য সমীকরণই বেশি শক্তিশালী হয়ে উঠছে। সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে যে আরও বড় কিছু রচনা হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। রাজনীতির ইতিহাস আমাদের বারবার একটা শিক্ষা দিয়েছে, সবচেয়ে বিপজ্জনক সময়টা আসে তখনই যখন ক্ষমতায় থাকা পক্ষ নিশ্চিত হয়ে যায় যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ধীরে ধীরে পতনের বীজ বপন করে। শাসকেরা তখন আর আশেপাশের সতর্ক সংকেতগুলো দেখতে পায় না। তারা ধরে নেয় পরিস্থিতি স্থিতিশীল, জনগণ শান্ত, বিরোধী শক্তি দুর্বল। অথচ বাস্তবে সেই সময়টাই হয় জমে ওঠা অসন্তোষের নীরব প্রস্তুতির সময়। আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও ঠিক সেই বিপজ্জনক আত্মবিশ্বাসের মধ্য দিয়েই এগোচ্ছে, ধীরে, নীরবে, কিন্তু হিসাব কষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাইরে থেকে দৃশ্যটা খুব মসৃণ মনে হচ্ছে। সরকার গঠিত হয়েছে, শপথ হয়েছে, মন্ত্রণালয় বণ্টন হয়েছে, সব কিছু যেন নিয়মমাফিক এগিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই অতিরিক্ত মসৃণতা কি সত্যিই স্বাভাবিক? রাজনীতিতে যখন সবকিছু খুব সহজে ঘটে তখনই সন্দেহ জাগে, এই সহজতার পেছনে কি আগেই অনেক কিছু ঠিক করে রাখা হয়নি? কারণ রাজনীতিতে প্রকৃত রূপান্তর কখনোই এত নির্বিঘ্ন হয় না। পরিবর্তনের পথে সাধারণত থাকে সংঘাত, দর কষাকষি, টানাপোড়েন। কিন্তু এখানে যেন সবকিছু খুব পরিকল্পিতভাবে ঠিকঠাক হয়ে যাচ্ছে। নির্বাচনের আগের গণভোটে ৬৮% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। জনগণের বার্তাটা ছিল স্পষ্ট, তারা নতুন কাঠামো চায়, ক্ষমতার ভারসাম্য চায়, একক নিয়ন্ত্রণ ভাঙতে চায়। অথচ ক্ষমতায় এসেই বিএনপি যে প্রথম বড় সিদ্ধান্তটি নিল, সেটি ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন। এখানেই গল্পের আসল মোড়। এটা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটি স্পষ্ট সিগন্যাল। এই সিগন্যাল বলছে, ক্ষমতায় এলেও সিস্টেম বদলাতে আমরা আগ্রহী নই। কারণ সিস্টেম বদল মানেই ক্ষমতা ভাগ করা, আর ক্ষমতা ভাগ মানেই নিয়ন্ত্রণ কমে যাওয়া। প্রশ্ন উঠছে, তাহলে কি বিএনপি সত্যিই নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আসেনি, নাকি পুরনো কাঠামোর ভেতরেই নিজেদের নিরাপদ জায়গা করে নিতে চায়? এই সন্দেহের পরের স্তর আরও গভীর। নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতা হয়নি, এটা সত্য, কিন্তু ভোট গণনা নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। বিভিন্ন আসনে অভিযোগ এসেছে যে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে ফল পাল্টে গেছে, কোথাও কোথাও অস্বাভাবিক ব্যবধান তৈরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অভিযোগগুলোর বিপরীতে প্রশাসনের নীরবতা। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন কার্যত কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। প্রশ্ন জাগে, যদি নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয়ে থাকে তাহলে এত অভিযোগ কেন? আর যদি অভিযোগ থাকে তাহলে তদন্ত কোথায়? এই নীরবতা কি কাকতালীয়, নাকি হিসাব করা নীরবতা, একটি ক্যালকুলেটেড সাইলেন্স? প্রশাসনের মহলের একাংশ বলছে, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি একটি ম্যানেজড ট্রানজিশন। অর্থাৎ ক্ষমতা বদলেছে, কিন্তু নিয়ন্ত্রণ কি আদৌ বদলেছে, নাকি ক্ষমতার কেন্দ্র আগের জায়গাতেই রয়ে গেছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদি নিয়ন্ত্রণ একই জায়গায় থাকে তাহলে সরকার বদলালেও সিস্টেম বদলায় না, আর সিস্টেম না বদলালে জনগণের ভোটের প্রকৃত মূল্য কতটা থাকে, এই প্রশ্ন থেকেই যায়। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল অধ্যায়, ভারত ফ্যাক্টর। কেন হঠাৎ করে আলোচনা শুরু হলো যে তারেক রহমান এবং ভারতের মধ্যে নীরব কোনো বোঝাপড়া হয়েছে? এটা কি নিছক গুজব, নাকি এর পেছনে বাস্তব কোনো কূটনৈতিক সমীকরণ কাজ করছে? এই অঞ্চলের রাজনীতির ইতিহাস বলে, বড় পরিবর্তন কখনোই একা ঘটে না, সবসময় এর পেছনে থাকে আঞ্চলিক শক্তির প্রভাব। নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় আবার আওয়ামী লীগের তৎপরতা দেখা যাচ্ছে। অফিস খুলছে, নেতাকর্মীরা সক্রিয় হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে কোনো অদৃশ্য অনুমতি কাজ করছে? এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন, শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার কোনো আলোচনা চলছে? শুনতে অস্বাভাবিক লাগলেও রাজনীতিতে অসম্ভব অনেক সময় বাস্তব হয়ে ওঠে। সবচেয়ে কার্যকর কৌশল অনেক সময় প্রতিপক্ষকে ধ্বংস করা নয়,
বরং তাকে নিয়ন্ত্রণে রাখা। সম্পূর্ণ অনুপস্থিত প্রতিপক্ষ আন্তর্জাতিক চাপ তৈরি করে, কিন্তু একটি নিয়ন্ত্রিত প্রতিপক্ষ যাকে দরকার মতো সামনে বা পেছনে রাখা যায় তা অনেক বেশি কার্যকর। তাহলে কি সেই মডেলই তৈরি হচ্ছে? একক ক্ষমতার ঝুঁকি বুঝে কি একটি ম্যানেজেবল অপোজিশন তৈরি করার চেষ্টা করছে? কিন্তু মাঠের বাস্তবতা অন্য কথা বলছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি ইতিমধ্যেই এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছে। তারা বলছে সংস্কার ছাড়া এই সংসদ গ্রহণযোগ্য নয়। রাজপথে নামার প্রস্তুতিও চলছে। সংসদ বনাম রাজপথ, এই সংঘর্ষ শুরু হলে ফল কি হতে পারে বাংলাদেশের ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন সংসদ ব্যর্থ হয়, রাজনীতি রাস্তায় নামে, আর একবার রাজনীতি রাস্তায় নামলে তাকে আর সহজে নিয়ন্ত্রণ করা যায় না। সবচেয়ে বড় পরিবর্তনটা আসলে ঘটছে মানুষের মনে। মানুষ ভেবেছিল এবার নতুন কিছু শুরু হবে, কিন্তু এখন তারা দেখছে পুরনো খেলা নতুন নামে চলছে। আর যখন মানুষের আশা ভেঙে যায়, তখন তারা নীরব থাকে না। জুলাইয়ের অভিজ্ঞতা এখনও টাটকা। একবার মানুষ রাস্তায় নেমেছে, প্রয়োজনে আবার নামবে। এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে এক জায়গায়। ক্ষমতাসীনরা কি নিজেদের পথ বদলাবে, নাকি একই পথে এগোবে? সামনে দুটি রাস্তা খোলা, সমঝোতার পথ ও সংঘাতের পথ। কোনটি বেছে নেওয়া হবে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ রাজনীতি শূন্যস্থান সহ্য করে না। ক্ষমতাসীনরা যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে সেই শূন্যস্থান পূরণ করতে নতুন শক্তি উঠে আসবেই। আর একবার পরিবর্তনের ঢেউ উঠলে তাকে আর থামানো যায় না। জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। বিষয়টি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রিট আবেদনে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, জুলাই জাতীয় সনদ বর্তমান সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তার যুক্তি অনুযায়ী গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটি বাস্তবায়নের আগে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করেই জুলাই জাতীয় সনদের কার্যকারিতা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আইনজীবীর পক্ষ থেকে আরও বলা হয়, সংবিধান সংশোধন বা রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে হলে সংসদের মাধ্যমে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া যেতে পারে, কিন্তু সেটি সরাসরি সংবিধানের ওপর প্রাধান্য পায় না। ফলে জুলাই জাতীয় সনদকে কার্যকর করা হলে তা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাবে এবং ভবিষ্যতে বড় ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। এই শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং আইন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ এবং সরকার ঘোষিত সংস্কার প্রক্রিয়ার গতি প্রকৃতি। এদিকে গণভোটকে ঘিরেও পৃথক আইনি চ্যালেঞ্জ এসেছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে 17 ফেব্রুয়ারি হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ.বি.এম. আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই আবেদন করেন। ওই রিটে বলা হয়, গণভোট আয়োজন ও ফল ঘোষণার ক্ষেত্রে আইনগত কাঠামো যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং এতে সংবিধানের নির্ধারিত সীমারেখা লঙ্ঘিত হয়েছে। পরপর দুটি রিট দায়েরের ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে, জুলাই জাতীয় সনদ ও গণভোট ঘিরে আইনগত জটিলতা ক্রমেই গভীর হচ্ছে। হাইকোর্টের আসন্ন শুনানি এবং পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে সরকার ঘোষিত সংস্কার উদ্যোগের ভবিষ্যৎ পথনির্দেশনা।